সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় আমি প্রিয়াঙ্কা। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম অন্যরকম একটা ভালোবাসার গল্প। আপনাদের সবার কাছেই আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, গল্পটি শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মিস্টার আশিক, আপনার বাবার চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন, তাই তো? হ্যাঁ ম্যাডাম, কিন্তু এসব কথা আপনি কোথা থেকে জানলেন? আমি তো আপনার কাছে এসব কথা বলিনি। আমি কোথা থেকে জানলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আমি সেই সম্পূর্ণ টাকাটা আপনাকে দিতে চাই, তবে তার বিনিময়ে আপনার আমাকে বিয়ে করতে হবে এবং আমার অনাগত সন্তানের বাবার পরিচয় দিতে হবে। আরে ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আপনি আমার অফিসের বস, আর আমি আপনার অফিসে চাকরি করার সাধারণ একজন কর্মচারী। হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি। আপনি আমার অফিসে চাকরি করা সাধারণ একজন কর্মচারী, আর আমি আপনার অফিসে, সেই জন্যই আমি আপনাকে এত বড় একটা অফার করছি। কেন, আমার অফার আপনার পছন্দ হয়নি? দেখুন ম্যাডাম, হ্যাঁ, এটা সত্যি যে আমার বাবা খুবই অসুস্থ। ওনার চিকিৎসার জন্য 10 লাখ টাকা প্রয়োজন। সেজন্য আমরা অলরেডি আমাদের বাড়িটা সব কিছু বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা করা কখনোই সম্ভব নয়। আমি আপনাকে অফার করলাম আর আপনি আমার বিষয়টা ভেবে দেখবেন, কারণ আমার মনে হয় টাকাটা আপনার খুব বেশি প্রয়োজন। আপনি আপনার বাবাকে প্রচণ্ড ভালোবাসেন, আর এই মুহূর্তে আমার অনাগত সন্তানের একজন বাবার খুবই প্রয়োজন, তাই আমি আপনাকে অফার করলাম। দেখুন ম্যাডাম, আপনার মাথায় সমস্যা হতে পারে, কিন্তু আমার মাথায় কোনো সমস্যা নেই। আমি আপনার অফিসে বেশ অনেক দিন ধরেই চাকরি করছি, তাই দেখে আসছি আমাদের অফিসের কোনো স্টাফ যদি বড় ধরনের কোনো সমস্যায় পড়ে, তাহলে আমাদের কোম্পানি একটা বিশেষ লোনের ব্যবস্থা করে থাকে, যেটা পরবর্তী সময়ে তাদের স্যালারি থেকে কেটে রাখা হয়। আর সেই জন্যই আমি অফিসে এরকম একটা লোনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তারা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আমি মাত্র 5 মাস ধরে এই কোম্পানিতে কর্মরত আছি, তাই সেই অফার আমার জন্য প্রযোজ্য নয়। সেই জন্যই তো আমি অন্য কিছু চিন্তা ভাবনা করছি। অন্য কিছুর চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, কারণ তোমাদের ওই যে বস্তিতে ওইটুকু ছোট্ট একটা বাড়ি, এটা কেউ কিনবে না। আর যদি কেউ কিনে, তাহলে এত টাকা দিয়ে কেউ কিনবে না। ওই বাড়িটার বর্তমান বাজার মূল্য বেশি হলে 1 থেকে 1.5 লক্ষ টাকা হতে পারে, কিন্তু তোমার বাবার চিকিৎসার জন্য প্রায় 10 লক্ষ টাকার উপরে খরচ হবে। আমি শুধু তোমার বাবার চিকিৎসার খরচ না, তোমার পুরো জীবনের দায়িত্ব নিতে চাই, তোমার পরিবারের দায়িত্ব নিতে চাই। এখন তুমি বিষয়টা ভেবে দেখো, শুধু আমাকে বিয়ে এবং আমার অনাগত সন্তানের বাবার পরিচয় দিলেই হবে। আশিক তখন আর কোনো কথা না বলে চুপচাপ প্রিয়াঙ্কার কেবিন থেকে বের হয়ে বাইরে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা নিজের কেবিনে বসেই কাজ করতে লাগলো। আশিক নিজের কেবিনে এসে ভাবতে লাগলো, প্রিয়াঙ্কা যে বিষয়টা বলেছে এটা মেনে নিলে তার জন্য ভালোই হবে, কারণ এই মুহূর্তে তার বাবার চিকিৎসা করাটা তার জন্য খুব বেশি প্রয়োজন। আর সে চিকিৎসা খরচ মোটামুটি 10 লক্ষ টাকার উপর পড়বে। এই মুহূর্তে আশিকের জন্য 10,000 টাকা ম্যানেজ করাও খুব কষ্টকর ব্যাপার। তাই আশিক বিষয়টা নিয়ে মহা চিন্তায় পড়ে গেল, কি করবে। আর এদিকে এই বিষয়টাও তাকে খুব বেশি ভাবাচ্ছে, যেটা প্রিয়াঙ্কা বলেছে তার অনাগত সন্তানের বাবার পরিচয়। সে কেন অন্য একজনের সন্তানের বাবার পরিচয় দিতে যাবে? তাছাড়া মেয়েরাও বা কেন এরকম হয়, প্রেম করে টাইম পাস করে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটায়, আর যখন গর্ভে সন্তান চলে আসে তখন বয়ফ্রেন্ড মানে কেটে পড়ে। তাহলে এই মেয়েটা কেন অ্যাবর্শন করাচ্ছে না? কেন এই পিতৃ পরিচয়হীন সন্তানের বাবার পরিচয় তাকে দিয়ে দেওয়াতে চাইছে? তখন হঠাৎ করেই আশিকের কেবিনের দরজায় কেউ একজন নক করলো। আশিক ভিতর থেকেই বলতে লাগলো, দরজা খোলা আছে, ভিতরে আসতে পারেন। প্রিয়াঙ্কা আশিকের কেবিনের ভিতর প্রবেশ করলো আর সামনে রাখা চেয়ারটায় বসে পড়ল। তারপর আশিকের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখুন, আমি যেটা বলেছি সেটা মেনে নিলে আপনার জন্যই ভালো হবে, কারণ এই মুহূর্তে আপনার অন্য কিছু চিন্তা করার চাইতে টাকার প্রয়োজনটা অনেক বেশি। হ্যাঁ, আমি জানি এই মুহূর্তে আমার টাকার
খুব বেশি প্রয়োজন, কিন্তু তাই বলে আপনি যেটা বলছেন সেটা তো সম্ভব না। অসম্ভবের কিছুই নেই। আমি অলরেডি আমার বাসায় বলে দিয়েছি একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক আছে, আর আমি যদি কখনো বিয়ে করি তাহলে তাকেই বিয়ে করব। আর এখন যদি তোমাকে বিয়ে করে আমি আমাদের বাড়িতে নিয়ে যাই, তাহলে আমার বাবা মা এই সম্পর্কটাকে মেনে নেবে। তারা আমার অনাগত সন্তানের পরিচয় নিয়ে কখনো কোনো প্রশ্ন তুলবে না। দেখুন, কিছু মনে করবেন না, আমি একটা কথা বলি। আচ্ছা, আপনারা মেয়েরা এমন কেন, আমি সেটাই বুঝতে পারি না। একটা ছেলের সঙ্গে রিলেশন করলেন, সময় কাটালেন, মজা দুজনেই নিলেন, আর এখন যখন আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন তখন আপনার বয়ফ্রেন্ড মানে কেটে পড়েছে। আপনার তো টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা কোনোটারই অভাব নেই, তাহলে কেন আপনি আপনার বয়ফ্রেন্ডকে এভাবে ছেড়ে দিয়েছেন? দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর চাই তুমি আমার অনাগত সন্তানের বাবার দায়িত্ব নাও। তাই আমি তোমাকে না চাইলেও সব কিছুই বলবো। আমি এই মানুষটাকে ভালোবাসতাম, বলতে পারো ভীষণ রকম ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আর তাই তো সে যখন আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইলো, আমি না করতে পারিনি। কিন্তু সে আমার অবর্তমানে আরও কয়েকটা মেয়ের সঙ্গে এরকম কাজ করেছে, তাই আমি বাধ্য হয়ে তাকে ছেড়ে এসেছি। আমার সাথে বেইমানিটা আমি সহ্য করতে পারিনি, কিন্তু সমস্যায় পড়ে গেলাম এখন, কারণ আমি 5 মাসের প্রেগন্যান্ট। এখন আমি চাইলেও অ্যাবর্শন করাতে পারবো না, কারণ আমি ডাক্তার দেখিয়েছিলাম আর ডাক্তার বলেছে বাচ্চা বড় হয়ে গেছে, এখন অবর্শন করালে আমার ক্ষতি হবে। তাছাড়া ভুল আমরা দুজনেই করেছি, আমার অনাগত সন্তান কোনো ভুল করেনি। তাই আমি তাকে কোনো রকম শাস্তি দিতে পারি না। জীবন মৃত্যু আল্লাহর হাতে, আমি তাকে হত্যা করার মতো পরিকল্পনা কখনোই করতে পারি না। সবটাই বুঝলাম, কিন্তু যে মানুষটা আপনার সঙ্গে এত বড় অন্যায় করেছে তাকে আপনি কিভাবে এত সহজে ছেড়ে দিলেন? কারণ আমি যতদূর আপনার ব্যাপারে জেনেছি, এই অফিসে আসার পর থেকে আপনি প্রচণ্ড রাগী আর জেদি। আপনার জেদের কাছে পৃথিবীর সব কিছু হার মেনে তাহলে আপনি ওই মানুষটাকে কিভাবে ছেড়ে দিলেন? শোনো, আমরা মেয়ে মানুষ, আমরা বড়ই অদ্ভুত একটা প্রাণী। আমরা যাকে ভালোবাসি তার জন্য সব কিছুই করতে পারি। হ্যাঁ, আমার টাকা পয়সা আর ক্ষমতার কোনো অভাব নেই, আমি চাইলেই তাকে জেল হাজতে নিয়ে যেতে পারতাম, এমনকি আমাকে বিয়ে করতে বাধ্য করতে পারতাম। কিন্তু এতে কি আদৌ তার চরিত্রের পরিবর্তন হতো? কখনোই হতো না। সে আমাকে ভালো না বাসুক, আমি তো তাকে ভালোবেসেছি। আমি আমার ভালোবাসার সাথে কখনো বেইমানি করতে পারি না। তাই আমি আমার এই অনাগত সন্তানের পরিচয় এতদিন ধরে গোপন রেখেছি। আর তুমি যেদিন থেকে এই অফিসের চাপ নিয়েছো, তার 2 দিন আগেই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়। সেদিন থেকেই আমি তোমাকে ফলো করছি। তুমি সব দিক থেকেই পারফেক্ট। আমি তোমার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই তোমাকে আমার এমন প্রপোজাল দেওয়া। দেখুন ম্যাডাম, আপনি যখন আমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন তখন আপনি নিশ্চয়ই আমার ব্যাপারে সব কিছুই জানেন। আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যেখানে আমাদের চাল আনতে ডাল ফুরায়। তবে আমি এই মুহূর্তে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আমার মাথা কোনো কিছু কাজ করছে না। আপনি প্লিজ আমাকে একটু সময় দিন, আমি এই বিষয়টা ভেবে দেখব। আর দেখো, তোমাকে চাপ নিতে হবে না। তোমার যখন সময় হবে আমি সময় মতো তোমাকে মুক্তি দিয়ে দেব। তুমি আমাকে 1 বছরের কন্ট্রাক্টে বিয়ে করো, আমি তোমার বাবার চিকিৎসার সমস্ত খরচ দিব। আর 1 বছর তোমার যত খরচ লাগবে সব আমি তোমাকে দেব। 1 বছর পর আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে দিব। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আপনার কথা আমার মাথায় একদমই ঢুকছে না, আমি কিছু বুঝতেই পারছি না। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? শোনো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আমি তোমাকে বিয়ে করব আর আমার বাবা মার সামনে তোমাকে আমার স্বামী হিসেবে পরিচয় দিব। তখন তারা বিয়ের প্রমাণ সহ দেখতে চাইবে। তখন আমি আমার কাবিনের কাগজ দেখাবো। আর 1 বছর পর আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে দিব, যেটা আমার বাবা মা জানবে না। তারা জানবে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আর যখন আমার অনাগত সন্তান নিয়ে প্রশ্ন উঠবে, তখন আমি সেটা তোমার সন্তান বলে চালিয়ে দিব। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। এটা শুনে আশিক বেশ কিছুক্ষণ চুপ করে রইল, আর তারপরেই প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। আবার আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনি চান আপনার অনাগত সন্তানের শুধু একটা পরিচয় হোক, এটা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আপনার অনাগত সন্তানের দায়িত্ব নিলাম, তবে
সেটা কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট। ঠিক 1 বছর পর কিন্তু আপনি না চাইলেও আমি আপনাকে ছেড়ে চলে যাব। তখন কিন্তু আপনি আমাকে কোনোভাবেই আর কোনো অজুহাতেই আটকে রাখার চেষ্টা করতে পারবেন না। যদি এমন কন্ট্রাক্টে আপনি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি। আচ্ছা ঠিক আছে, ডিল ফাইনাল। তুমি যা বলেছো তাই হবে, তবে শুধুমাত্র আমি আমার অনাগত সন্তানের পরিচয় পেলেই হলো। এই বলে প্রিয়াঙ্কা আশিকের রুম থেকে বের হয়ে নিজের কেবিনে গিয়ে চলে গেল। আর ঠিক তখনই আশিকের নাম্বারে একটা ফোন আসলো। তার আম্মু তাকে ফোন করেছে। আশিক ফোনটা রিসিভ করলো আর তখনই তার আম্মু বলতে লাগলো, কিরে বাবা, কি ব্যাপার? সেই কখন থেকে তোকে ফোন দিচ্ছি, তুই ফোন তুলছিস না কেন? আম্মু আসলে একটা কাজে খুবই ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। আব্বুর এখন কি অবস্থা সেটাই বলো। কি আর বলবো বাবা, তোকে তো বললাম তোর বাবার শরীরের অবস্থা ভালো নয়। সকালবেলা ডাক্তার দেখেছে, বলেছে 1 সপ্তাহের মধ্যে যদি অপারেশন না করানো যায় তাহলে তোর বাবাকে আর বাঁচানো যাবে না। তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি দেখছি কি করা যায়। আমি আমার কথা সাধ্যমতো চেষ্টা করছি। আমার মনে হয় আমি 1 সপ্তাহের মধ্যেই টাকা ম্যানেজ করে বাবার অপারেশন করাতে পারবো। কিন্তু কিভাবে কি সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ এত টাকা আমরা কোথায় পাবো আর কিভাবে তোর বাবার অপারেশন করাবো? আম্মু আমি দেখছি ব্যাপারটা, তুমি কোনো টেনশন করো না। বাবাকে আমি বাঁচাবো, সেটা যেভাবেই হোক আর যে কোনো পরিস্থিতিতেই হোক। কারণ বাবা যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমাদের জীবনটা এত এলোমেলো হয়ে যাবে। বাবাকে আমাদের বাঁচাতেই হবে। আমি এখন ফোনটা রাখছি, তুমি বাবার পাশেই থেকো। এই বলে আশিক ফোনটা কেটে দিল। আর পরদিন সকালবেলা অফিসে আসতেই প্রিয়াঙ্কা আশিককে নিজের রুমে ডেকে নিল আর তারপরেই বলতে লাগলো, আমি কাল রাতে কাজের সঙ্গে কথা বলে রেখে এসেছি। আমরা 3-4 জন বন্ধু বান্ধব কেউ বলে রেখে এসেছি, ওরা আজ সকাল 10টায় কাজে অফিসে চলে আসবে। তুমি রেডি থেকো, আমরা আজকেই বিয়ে করব আর তারপরেই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল আমার। হ্যাঁ বলো, কি বলবে? বিয়ের পর আমি কোথায় থাকবো? মানে আমাদের বাড়িতে থেকে নিয়মিত অফিস করব নাকি আপনাদের বাড়িতে থাকতে হবে? দেখো, আমি আমার মা বাবার সঙ্গে আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে আগেই বলেছিলাম। সে বেকার, কোনো কাজকর্ম করে না, তাই তোমাকে বিয়ের পর আমাদের বাড়িতেই থাকতে হবে। আর আমি তো তোমাকে বলেই দিয়েছি, টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এই 1 বছরে তোমার যত টাকা লাগে সব আমি তোমাকে দেব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা বলার পর প্রিয়াঙ্কা অধিকারী থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেল। তার ঠিক প্রায় আধা ঘন্টা পর প্রিয়াঙ্কার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আশিকের কেবিনে একটা বক্স পাঠিয়ে দিল। পিয়ন এসে আশিকের হাতে সেটা তুলে দিয়ে বলল, স্যার, ম্যাডাম বলেছে এটা পরে রেডি হতে নিতে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে নেব, আপনি এখন আসুন। স্যার, ম্যাডাম আরও একটা কথা বলছে। হ্যাঁ বলুন, কি বলেছে? ম্যাডাম বলেছে এটা পরে তারপর একবার ম্যাডামের কেবিনে যেতে এই শেয়ারিংতে আপনাকে কেমন লাগছে সেটা ম্যাডাম দেখবে। যদি এটাকে আপনাকে ভালো না লাগে তাহলে অন্য একটা কিনে দেবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রেডি হয়ে চলে যাব, আপনি এখন আসুন। পিয়ন তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে আশিক কেবিনের দরজাটা লাগিয়ে দিয়ে টেবিলের ভিতর ড্রেস চেঞ্জ করে নিল। আর তারপর প্রিয়াঙ্কার কেবিনে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নক করতেই প্রিয়াঙ্কা মাথা তুলে তাকায় আর উঠে দাঁড়িয়ে আশিককে দেখে বলতে থাকে, মাশাল্লাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, একদম নায়ক নায়ক লাগছে। বিশ্বাস করো, এই মুহূর্তে তোমাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে আর তোমার সঙ্গে প্রেম করতে চাইবে। সত্যি বলছেন আমাকে অনেক সুন্দর লাগছে? হ্যাঁ বাবা, আমি একদম সত্যি কথাই বলছি। সত্যিই তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম সিনেমার হিরোদের মতো লাগছে। তুমি এখানে বসো, আমি ফোন করে দেখি আমার বান্ধবীরা কাজে অফিসে পৌঁছেছে কিনা। ওরা পৌঁছালে আমরা দুজন চলে যাব। বলেই প্রিয়াঙ্কা নিজের মোবাইলটা নিয়ে তার বান্ধবীর নাম্বারে ফোন দিল। আর কি যেন কথা বলল, তারপর সে আশিককে বলতে লাগলো, দেখো, আমারও জীবনে অনেক ইচ্ছা ছিল আর 5টা মেয়ের মতো লাল টুকটুকি বেনারসি পরে পার্লার থেকে সেজে এসে তারপর বিয়ে করব। কিন্তু সেই ইচ্ছেটা আমার আর পূর্ণ হলো না। বাই দ্য ওয়ে, বিয়ে তো করছি, একটু সাজগোজ তো করতেই হবে। তুমি এখানে একটু বসো,
আমি একটু রেডি হয়ে আসছি। এই বলে প্রিয়াঙ্কার কেবিনের পাশেই ছোট্ট একটা রুম, যেখানে প্রিয়াঙ্কা মাঝে মধ্যে ড্রেস চেঞ্জ করে বা কিসের পাকে, সেই রুমটাতেই চলে গেল। আর এদিকে আশিক প্রিয়াঙ্কার কেবিনে বসে অপেক্ষা করতে লাগলো প্রিয়াঙ্কা কখন বের হয়ে আসবে আর কখন প্রিয়াঙ্কাকে নিয়ে এসে বিয়ে করতে যাবে। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় চলে গেল। প্রায় 1 ঘন্টা পর প্রিয়াঙ্কা রেডি হয়ে ওই রুমটা থেকে বের হয়ে আসলো আর আশিকের সামনে দাঁড়িয়ে আশিককে বলতে লাগলো, আমার দিকে তাকিয়ে দেখো তো আমাকে কেমন লাগছে, বউ বউ লাগছে কিনা। এইটা বলতেই আশিক প্রথমবার প্রিয়াঙ্কার দিকে সুনজরে তাকালো। সে তো একদম হাবাগোবা, তার চোখ যেন পলক ফেলতেই ভুলে গেছে। সে প্রিয়াঙ্কার দিকে হা করে তাকিয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা তার চোখের সামনে আঙ্গুলে তুড়ি দিয়ে বলতে লাগলো, এই কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? না মানে আসলে আপনাকে সত্যি অনেক সুন্দর লাগছে, একদম অপ্সরীদের মতো। দেখো, মেয়েরা প্রশংসা করা পছন্দ করে, এটা একদম সত্যি কথা, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার মিথ্যে প্রশংসা করবে। আসলে আমি দেখতে অতটাও সুন্দরী নই। কে বলেছে আপনি দেখতে সুন্দরী নন? আপনি দেখতে যথেষ্ট সুন্দরী এবং পরিপূর্ণ একজন নারী। আপনাকে দেখলে যে কেউ প্রেম করতে চাইবে, এমনটাই তো স্বাভাবিক। আর আমার মনে হয় সেই কারণেই আপনার বয়ফ্রেন্ড আপনাকে ব্যবহার করেছে। কথাটা বলতেই প্রিয়াঙ্কার মুখটা মুহূর্তের মধ্যে কালো মেঘে ছেয়ে গেল। আর এটা বুঝতে পেরে আশিক বলতে লাগলো, আই এম সো সরি। আমি বুঝতে পেরেছি আপনি আমার কথায় কষ্ট পেয়েছেন। আমি আসলে কথাটা আপনাকে ওভাবে বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। ব্যাপার না, আসলে সত্যি এটাই। জানো, তার সাথে আমার পরিচয় হয়েছিল একটা নাইট ক্লাবে। আমার বান্ধবীর সাথে সেদিন প্রথম গিয়েছিলাম। যদিও আমার এর আগে কখনোই নাইট ক্লাব বা অন্য কোনো জায়গায় সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি, কারণ আমি যখন পড়াশোনা করতাম তখন দেশের বাইরে থাকতাম ঠিকই, কিন্তু সব সময় আমি আমার পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। আর আমার ছোট্ট একটা শখ ছিল, সেটা মাঝে মধ্যে গল্পের বই পড়তাম অবসর সময়ে। এইভাবেই আমার দিনগুলো ঠিকঠাক কেটে যেত। কিন্তু হঠাৎই বাংলাদেশে আসার পর আমার পুরনো বন্ধুদের সঙ্গে আবারও কথা হতে থাকে, আর তাদের একজনের সঙ্গে দেখা করার জন্যই আমি সেদিন রাতে নাইট ক্লাবে গিয়েছিলাম। আর সেই রাতেই ছিল আমার জীবনের দুর্বিষহ বিভীষিকাময় রাত। তখনই আমার জীবনে ওই মানুষটা আসে, আর মানুষটাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলি। আর যখনই কিনা আমি জানতে পারলাম ওই মানুষটা আমাকে পছন্দ করে, আমাকে প্রপোজ করলো, তখন আর আমি তাকে রিজেক্ট করার সাহস পাইনি। আমিও তার সঙ্গে রিলেশনে যেতে রাজি হয়ে যাই। আই এম সো সরি ম্যাডাম, আমি আপনাকে অতীতের ব্যাপারে কখনো কথা বলতে চাইনি। আর এইসব কথা মনে করানোর কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু আনফর্চুনেটলি আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আরে, তুমি শুধু শুধু কেন নিজের ওপর দোষ নিচ্ছ? আমি বললাম তো, কোনো ব্যাপার না। এমন কিছু মানুষের জীবনে হয়েই থাকে, আমি কিছু মনে করিনি। আর এটা নিয়ে তোমাকে এত ঘাবড়াতে হবে না, তুমি রিল্যাক্স হও। বলে প্রিয়াঙ্কা আশিকের সামনে থাকা চেয়ারে বসতে বলল আর নিজে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। আর ঠিক কিছুক্ষণ পরেই আবারও প্রিয়াঙ্কার বান্ধবী প্রিয়াঙ্কাকে ফোন দিলে প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে শুনতে পেল, কি রে প্রিয়ঙ্কা, কি ব্যাপার, কোথায় তুই? আমরা তো অলরেডি কাজী অফিসে অনেকক্ষণ আগেই চলে এসেছি, তুই এখনো আসিস না কেন? আরে দোস্ত, তুই যে কি বলিস না, এই জীবনে প্রথমবার বিয়ে করতে যাচ্ছি, একটু রেডি হবার তো ব্যাপার স্যাপার আছে। এই তো রেডি হচ্ছিলাম, তোরা 10 মিনিট বস, আমি 10 মিনিটের মধ্যে আশিককে নিয়ে পৌঁছে যাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিল। আর এদিকে তার বন্ধুরা কাজী অফিসে বসেই তার জন্য অপেক্ষা করছিল। প্রিয়াঙ্কা আশিককে নিয়ে অফিস থেকে বের হয় আর গাড়িতে উঠে বসে ড্রাইভার তাদের দুজনকে দেখে একটু চমকে যায়। ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ম্যাডাম, আপনি এভাবে নতুন বইয়ের মতো সেজে গুজে কোথায় যাচ্ছেন? নাকি আর উনি আপনার সাথে কেন যাচ্ছে? দেখুন, আপনি আমার ড্রাইভার, শুধু ড্রাইভারের জায়গাতেই থাকুন। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনাকে নাক গলাতে কেউ বলেনি। আর ও আমার সাথে যখন যাচ্ছে তখন নিশ্চয়ই কোনো একটা কাজেই যাচ্ছে। এরপর কিছু নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। চলুন আপনি, আমি লোকেশন বলে দিচ্ছি। বলে প্রিয়াঙ্কা গাড়িতে উঠে বসলো আর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। ড্রাইভারও তখন প্রিয়াঙ্কার ধমক খেয়ে আর কোনো কথা বলল না, চুপচাপ গাড়ি চালাতে শুরু করলো। প্রিয়াঙ্কা ড্রাইভারকে বলে কাজী অফিসের সামনে গাড়ি নিয়ে আসতে ড্রাইভারও কোনো কথা না বলে কাজী অফিসের সামনে সেই গাড়ি দাঁড় করালো। আর তারপর প্রিয়াঙ্কা আশিককে নিয়ে গাড়ি থেকে নামলো
আর ড্রাইভারকে সেখানেই অপেক্ষা করতে বলল। প্রিয়াঙ্কার আশিককে নিয়ে কাজী অফিসের ভিতরে ঢুকে গেল, যেখানে তার বান্ধবীরা আগে থেকে অপেক্ষা করছিল। প্রিয়াঙ্কার কাজী সাহেবকে গতকাল রাতেই ফোনে সবকিছু বলে রেখেছিল, তাই কাজী সাহেব লেখাপড়ার সমস্ত ব্যাপার শেষ করে রেখেছিলেন। প্রিয়াঙ্কা সেখানে আসা মাত্রই কাজী সাহেবকে বলতে থাকে, কাজী সাহেব, আপনি সব কিছু ঠিকঠাক করে রেখেছেন তো? আপনাকে আমি ঠিক যেভাবে বলেছিলাম সেইভাবেই সমস্ত লেখা লিখেছেন তো? হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই সব কিছু লিখে রেখেছি। আপনি তো এমনটাই বলেছিলেন যে এখানে লেখা থাকবে 1 বছরের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন আপনারা দুজনে, আর তার বিনিময়ে আপনার হাজবেন্ড তার 1 বছরের সমস্ত খরচাপাতি সহ তার বাবার অপারেশনের সমস্ত টাকা আপনি বহন করবেন। ওকে, ঠিক আছে, এবার বিয়ের সমস্ত নিয়ম রীতি শেষ করুন। ম্যাডাম, সেখানে সেরকম কোনো নিয়ম যদি নাই, আপনারা দুজনে রেজিস্ট্রেশন পেপারে সাইন করবেন আর কবুল করবেন, ব্যাস এতটুকুই হয়ে যাবে। আমি তো সেটাই বললাম, সেটাই শুরু করুন। আপনি এভাবে চুপ করে বসে আছেন কেন? তাড়াতাড়ি শুরু করুন, আমাদের হাতে সময় খুবই কম। বলতেই কাজী সাহেব আশিকের থেকে সাইন করিয়ে নিল, আর সেই সঙ্গে প্রিয়াঙ্কার কাছ থেকেও। তারপরে কাজী সাহেব আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আশিক সাহেব শুনুন, প্রিয়াঙ্কা চৌধুরী বাবা আশরাফ চৌধুরী, ঢাকা বনানী নিবাসী, আপনাকে 1 বছরের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই, যার বিনিময়ে আপনি পাবেন আপনার বাবার অপারেশন সমস্ত খরচ এবং সেই সঙ্গে আপনার 1 বছরের সমস্ত খরচ। আপনি কি এই প্রস্তাবে রাজি? রাজি থাকলে কবুল বলুন। কবুল, কবুল, কবুল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ম্যাডাম আপনি কবুল বলুন। কবুল, কবুল, কবুল। যাক, আলহামদুলিল্লাহ। এখন থেকে আপনারা আগামী 1 বছরের জন্য বৈধ হাজব্যান্ড ওয়াইফ। আপনাদের এই বিয়ের সময়সীমা আগামী 1 বছর, তারপর আপনারা নিজ ইচ্ছায় নিজেদের মতো আলাদা হয়ে যেতে পারবেন এবং আলাদা থাকতে পারবেন। যদি আপনারা দুজনে সম্মতি থাকে এবং এটা মনে হয় যে আপনারা দুজন ডিভোর্স করতে চান না, সারা জীবন একসঙ্গেই থাকতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বাকিটা ব্যবস্থা করে দেব। আর যদি আপনারা আলাদা হয়ে যেতে চান তাহলে আদালতে ডিভোর্সের জন্য আবেদন করবেন। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর বাকি কিছু নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনার কাজ শেষ। দোস্ত, এবার বাইরে চল। এই বলে প্রিয়াঙ্কা তার বান্ধবীদের নিয়ে কাজী অফিসের বাইরে এসে দাঁড়ালো। আর তখনই তার বান্ধবীরা সবাই একসঙ্গে প্রিয়াঙ্কাকে ধরে বসলো আর বলতে লাগলো, দোস্ত, নতুন বিয়ে করেছিস, এবার আমাদেরকে মিষ্টি খাওয়া। মিষ্টি তোদেরকে অবশ্যই খাওয়াবো, মিষ্টি তোদেরকে অবশ্যই খাওয়াবো। তোরা চল আমার সঙ্গে, তোরা যা খেতে চাইবি আমি সব কিছুই তোদেরকে খাওয়াবো। আজ তোদের জন্য আমার পকেট পুরো খোলা আছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, তাহলে চল, আমাদেরকে নিয়ে কোনো 7 স্টার রেস্টুরেন্টে খাওয়াতে হবে কিন্তু। বলতেই প্রিয়াঙ্কা তাদেরকে গাড়িতে উঠতে বলল। আর তার বান্ধবীরাও তখন আর এক মুহূর্তও দেরি না করে গাড়িতে উঠে বসলো। তারপরেই প্রিয়াঙ্কা ড্রাইভারকে বলল শহরের সবচাইতে বড় 7 স্টার রেস্টুরেন্টে নিয়ে যেতে। ড্রাইভার সেখানে নিয়ে আসলো, আর তারপরে প্রিয়াঙ্কা তার বান্ধবী আর আশিককে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। তার বান্ধবীরা নিজেদের মতো ইচ্ছা মতো খাবার, প্রিয়াঙ্কা তাদের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলো, বিল পরিশোধ করলো। খাওয়া দাওয়া শেষে সবাই একসঙ্গে বসে আছে। তখনই প্রিয়াঙ্কার বান্ধবী হঠাৎ করে আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, দুলা ভাই, আপনি কিন্তু জিতছেন। আমার বান্ধবীর মতন একটা মেয়েকে নিজের বউ হিসেবে পেয়েছেন, যার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, সেই সঙ্গে যথেষ্ট রূপবতী বউ। তবে আপনাদের জন্য একটু কষ্ট লাগছে, কেন জানেন? আপনারা 1 বছরের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন, তাই যদি আপনারা সারা জীবনের জন্য একসঙ্গে থেকে যেতেন তাহলে একটা বেস্ট কাপল হতো। সো সরি, বাট কিছুই করার নেই, কারণ আমি ঝামেলায় পড়েছি। আর এই ঝামেলা থেকে উদ্ধার হওয়ার জন্য এটা আমার প্রয়োজন ছিল, তাই করেছি। তবে এই ব্যাপারে আমি আমার ফ্যামিলিকে কোনো দিনই জানাতে পারবো না। যদি আমার ফ্যামিলিকে এসব ব্যাপারে নিয়ে জানাই তাহলে তারা আমাকে একজন ব্যর্থ সন্তান হিসেবে আখ্যায়িত করবে, যেটা আমি হতে চাই না। কোনো ব্যাপার না, তুমি এইসব কিছু নিয়ে একদম চিন্তা করো না। আমি যখন তোমাকে কথা দিয়েছি তখন আমি কথা রাখবো। আমার প্রয়োজন আমার অনাগত সন্তানের একজন বাবা, আর তোমার প্রয়োজন টাকা। আমারটা আমি পেয়ে গেলে তোমারটা তোমাকে দিয়ে দেব, ওখানেই আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। 1 বছর পর তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ ম্যাডাম, আপনি যেমনটা বলবেন। তখনই প্রিয়াঙ্কা আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে,
এই যে দেখো, তোমার সঙ্গে কিন্তু এখন আমার বিয়ে হয়েছে, এখন আমরা স্বামী স্ত্রী, এখন তুমি আমাকে তুমি করেই বলবে। তাছাড়া আমি যখন তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব, তখন যদি তুমি আব্বু আম্মুর সামনে আমাকে আপনি করে কথা বলো, তাহলে তারা এই বিষয়টা নিয়ে সন্দেহ করবে। আমি চাই না আমার মা বাবা এই বিষয়টা নিয়ে কোনোভাবে কোনো রকম সন্দেহ করুক। তারা যেন এই বিষয়টাকে খুব সহজে একসেপ্ট করে নেয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাসায় গিয়ে আমি আপনাকে তুমি করেই বলবো। আপনার মা বাবা কিংবা আত্মীয় স্বজন কাউকে আমি কখনো এটা বুঝতে দেব না যে আমি আপনার কন্ট্যাক্ট করা জামাই। অতঃপর প্রিয়াঙ্কা আশিক দুজনেই তার বান্ধবীদের বিদায় দিয়ে প্রিয়াঙ্কাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় ঘন্টা খানেক লাগলো বাসায় এসে পৌঁছাতে। কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কাকে এরকম লাল শাড়ি পরে নতুন বউয়ের মতো সাজুগুজু করা দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কি রে মা, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। তুই এমন নতুন বউদের মতো শাড়ি পরে আছিস কেন? প্রিয়াঙ্কা তখন একটু থেমে গিয়ে তারপরেই তার আম্মুকে বলতে লাগে, আম্মু, আসলে আমি বিয়ে করে ফেলেছি। মানে কি এসবের? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই আমাদের সঙ্গে মজা করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু, আমার মাথা খারাপ হয়নি, আর আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না। যা সত্য তাই বলছি। সত্যি সত্যি আমি বিয়ে করে ফেলেছি। এই দেখো, এটা তোমাদের জামাই। দেখো বাবা, ফাজলামোর একটা লিমিট আছে। তুই কিন্তু এখন একদম লিমিট ক্রস করে, তোকে সে কবে থেকে আমরা বলেছি বিয়ে করার জন্য, কিন্তু তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না। দেখো আম্মু, তুমি যদি বিশ্বাস না করো তাহলে সত্যিই আমার কিছু করার নেই, কিন্তু যেটা সত্য সেটাই বলছি। আমি এতদিন তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করিনি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা ছেলেকে পছন্দ করি আর ভালোবাসি। তার সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল, এই কারণে এই কয়েকদিন যোগাযোগ বন্ধ ছিল। কিন্তু আজ সব মিটমাট হয়ে গেছে, তাই আমরা বিয়ে করে একবারে চলে এসেছি। কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কার আম্মু অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যেতে চাইলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে তার আম্মুকে ধরে ফেলে আর সোফায় নিয়ে বসায়। মুখে পানি ছিটা দেওয়ার কিছুক্ষণ পরেই প্রিয়াঙ্কার আম্মুর জ্ঞান ফিরে আসে। আর তখনই প্রিয়াঙ্কার আম্মু চিৎকার দিয়ে প্রিয়াঙ্কার বাবাকে ডাকতে থাকেন। প্রিয়াঙ্কার বাবা তখন নিজের রুমে বসে কাজ করছিলেন। প্রিয়াঙ্কার আম্মুর এমন করে চিৎকার শুনে তিনি দৌড়ে চলে আসেন ড্রয়িং রুমে। সেই দিকেই প্রিয়াঙ্কা আর আশিক দুজনকে একসঙ্গে বর বউ ভেসে থাকা দেখে তিনি নিজেকেই প্রশ্ন করতে থাকেন, কি রে মা, কি এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রিয়াঙ্কা বাবা তখন প্রিয়াঙ্কা তার বাবাকেও একই কথা বলে। এই কথা শুনে প্রিয়াঙ্কার বাবা কোনো কথা না বলেই ধপাস করে সোফায় বসে পড়েন। প্রিয়াঙ্কা তখন তার বাবার বাসায় গিয়ে বসলো আর তার বাবার হাত দুটো ধরে বলতে লাগলো, দেখো বাবা, তোমরা তো সবসময় চাইতে আমি ভালো থাকি। তোমরা তো এই সব কিছু করেছো সারা জীবন ধরে শুধুমাত্র আমার জন্যই। তাহলে আমি যেখানে ভালো থাকবো সেখানেই আমার থাকা উচিত, তাই নয় কি? হ্যাঁ রে, না সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে তুই আমাদের একমাত্র মেয়ে। তোমাকে নিয়ে আমাদের মনে কত আশা, কত স্বপ্ন। তুই এভাবে আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে হুট করে বিয়ে করে একদম জামাই নিয়ে বাড়িতে চলে আসবি, এটা তো আমরা কোনোদিন কল্পনাও করিনি। দেখো বাবা, সব সময় সব কিছুর পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে হয় না। আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন কিনা আমাদেরকে হুটহাট করেই কোনো সিদ্ধান্ত নিতে হয়। আর আমারও এরকমটাই মনে হয়েছিল। আমার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আর পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই আমি হুট করেই বিয়েটা করে নিয়েছি। প্লিজ বাবা, মন খারাপ করো না, আমাদের দুজনকে মেনে নাও। দেখ মা, এটা তোর কাছ থেকে কখনোই আশা করিনি আমরা। কবে থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ করছি, একটু ওকে বলছি বিয়ে করার জন্য, কিন্তু তুই কোনোভাবেই রাজি হচ্ছিস না। আর এখন আমাদেরকে না জানিয়ে এভাবে বিয়ে, তুই আমাদেরকে বলতি তুই কাউকে পছন্দ করিস, তাহলে আমরা বড় করে অনুষ্ঠান করে তারপর তোর বিয়ে দিতাম। তখন প্রিয়াঙ্কা তার বাবার হাত দুটো ধরে আবারও বলতে থাকে, দেখো বাবা, যা হওয়ার তা হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা করলে তো আর চলবে না। এখন আমাদের ভবিষ্যতের দিন কিভাবে যাবে, ভবিষ্যতে কি হবে না হবে, সেসব কিছু নিয়ে চিন্তা করতে হবে। এই বলে তার বাবা অনেক অনুনয় বিনয় করতে থাকে যাতে তার মা বাবা দুজনেই আশিককে মেনে নেয়। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর প্রিয়াঙ্কার বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন তো আর সেই সব কিছু নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন ভবিষ্যতের দিন
কিভাবে যাবে সেটা নিয়েই চিন্তা করতে হবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। এখন আমাদেরকে সেই সব কিছু নিয়ে পড়ে থাকলে হবে না। এখন ভবিষ্যতের দিন আমাদের কিভাবে যাবে সেটা নিয়েই চিন্তা করতে হবে। তাছাড়াও বাবা, তোমাদেরকে আরও একটা খুশি সংবাদ দেওয়ার আছে। আবার কি খুশির খবর? তুমি বিয়ে করে নিয়েছো, এটাই তো আমাদের কাছে সবচাইতে বেশি খুশির খবর। এর চাইতে আর খুশির খবর কি হতে পারে? সেটা এটার চাইতেও আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাবা। বাবা, আমি প্রেগন্যান্ট। মানে এসব তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে দেখছিস? সম্পূর্ণরূপে তুই আজকেই বিয়ে করলি, আর আজকের মধ্যে কিভাবে প্রেগনেন্ট হয়ে গেলি সেটাই তো আমি বুঝতে পারছি না। এখনো তো তোদের বাসর পর্যন্ত হলো না, তাহলে কিভাবে কি? আসলে বাবা, আমি তোমাদেরকে কোনো কিছুই এ পর্যন্ত জানাইনি। যতক্ষণ পর্যন্ত আশিকের সঙ্গে আমার সম্পর্ক সম্পূর্ণরূপে ঠিক না হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কোনো কিছুই জানাতে চাইছিলাম না। আমরা দুজনেই ক্লোজ রিলেশনশিপে ছিলাম। আমি তখন প্রেগনেন্ট হয়ে যাই। তখন আশিককে বিষয়টা জানানোর পর সে আমাকে এটা অপারেশন করিয়ে ফেলতে বলে, তাই আমাদের মাঝে ঝামেলা হয়। আর সেজন্যই আমরা দুজন এতদিন আলাদা ছিলাম। আর এখন আমাদের মাঝে মনোমালিন্যটা মিটে গেছে, তাই আমরা বিয়ে করে নিয়েছি। এটা বলেই প্রিয়াঙ্কা আশিকের দিকে তাকিয়ে আশিককে চোখ টিপ দিয়ে তার বাবাকে কনভিন্স করার কথা বলে, তখনই আশিক তার বাবার কাছে এসে তার বাবার হাত দুটি ধরে বলতে থাকে, হ্যাঁ বাবা, প্রিয়াঙ্কা একদম ঠিক কথাই বলেছে। আসলে আপনি তো আমাদের দুজনকে দেখেই বুঝতে পারছেন আমাদের মাঝে একটু এইজ গ্যাপ আছে, তাই আমি চাইছিলাম না আমাদের মাঝে এরকম কিছু হোক। আর সেই জন্যই আমি প্রিয়াঙ্কাকে অ্যাবর্শন করিয়ে ফেলতে বলেছিলাম, কারণ সে কোটিপতি বাবার একমাত্র আদরের রাজকন্যা, আর আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে। তার উপর আবার আমার মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নেই, আমার বাড়িঘর কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই, এতিমখানায় বড় হয়েছি। হ্যাঁ বাবা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম, বড়লোকদের বকে যাওয়া ছেলেদের আবার কখনোই পছন্দ ছিল না। আর আমি এরকম পরিচয়হীন একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কারণ আমাদের তো টাকা পয়সা, এই এত সম্পদ, কোনো কিছুরই কোনো অভাব নেই। তবে আমাকে সঠিকভাবে ভালোবাসবে, শুধুমাত্র আমার উপরেই আসক্ত থাকবে এমন কাউকে আমি আমার জীবনে পেতে চেয়েছিলাম, যার পুরো পৃথিবী জুড়ে শুধু আমি থাকবো। প্রিয়াঙ্কার বাবা তখন প্রিয়াঙ্কা আর আশিকের হাত দুটো ধরে বলতে থাকে, আমার মনে হয় তোরা দুজনে একদম সঠিক কাজ করছিস। তুই তো আমার একমাত্র মেয়ে, তোকে যদি বিয়ে করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেই তাহলে আমরা একা একা কিভাবে থাকবো? তুই যদি জামাইকে নিয়ে এই বাড়িতে থেকে যাস তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ বাবা, আমি সব কিছু চিন্তা করে তারপরে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানতাম তুমি এটা বুঝবে, আর সেই জন্য আমি হুট করে এইভাবে আশিক আমার সঙ্গে মিলে যাওয়ার সাথে সাথেই তাকে বিয়ে করে নিয়ে চলে এসেছি। আচ্ছা মা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই আমাদের একমাত্র মেয়ে, তুই যাই কিছু করিস না কেন আমাদের তো তোকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু তারপরও তুই এমন একটা ছেলেকে বিয়ে করছিস, সেটা জেনে সত্যি আমি অনেক খুশি হয়েছি। তা জামাই বাবা, তুমি কিন্তু আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে, তোমাকে কিন্তু অন্য কোথাও আমরা যেতে দিব না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি আশিককে আগে থেকেই বলে রেখেছি, আমার বিয়ের পর সে এই বাড়িতেই থাকবে, আর তার অন্য কোথাও যাওয়া চলবে না। আমার অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমার ফ্যামিলি ছিল না, ফ্যামিলি পেয়েছি। তোমার মতো সুন্দরী একটা বউ পেয়েছি, যার টাকা পয়সা অর্থ সম্পদ প্রাচুর্য কোনোটাই অভাব নেই। তাহলে আমি কেন অযথাই অন্য জায়গায় যেতে যাব? আমি পারলে সারা জীবন এখানেই থেকে যেতাম। কথাটা বলে আশিক জিভে কামড় দেয়। প্রিয়াঙ্কার বাবা এই বুঝি কিছু বুঝে গেল, কিন্তু প্রিয়াঙ্কার বাবা তখনই আশিককে বলতে লাগলো, থেকে যেতে মানে? তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে? বললাম তো, আমার তো আর কোনো সন্তান নেই। আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তো এখন থেকে তোমাদের দুজনের। তাই তুমি অন্য কোথাও কেন যেতে যাবে? আজীবন তোমাকে এখানেই থাকতে হবে। হ্যাঁ বাবা, আমিও এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু মুখ ফুসকে ওটা বের হয়ে গেছে। আমি আপনাদেরকে ছেড়ে কখনো কোথাও যাব না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এটা বলার পরেই প্রিয়াঙ্কা তার মা বাবার সঙ্গে কথা বলা শেষ করে আশিককে নিয়ে নিজের রুমে চলে গেল।
রুমের ভিতর প্রবেশ করেই রুমের দরজাটা ভিতর থেকে লক করে দিল, আর তারপরেই বলতে লাগলো, আরে তুমি কি বলতে গিয়ে কি বলে ফেলছিলে? এই আর একটু হলেই তো বাবার কাছে ধরা পড়ে যেতাম। আই এম সো সরি ম্যাডাম, আসলে মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল, তাই তো আমি কথার প্রসঙ্গ পাল্টে নিলাম। যাই হোক, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে আসো, বিকেলে তোমাকে নিয়ে একটু বাইরে বের হব, তোমার জন্য কিছু কেনাকাটা তো করতে হবে। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, না মানে আসলে ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। আমার কেনাকাটা করাটা এতটাও আমার কেনাকাটা করাটা অতটাও জরুরি নয়, কিন্তু বাবার অপারেশনটা জরুরি করাতে হবে। হ্যাঁ, আমি সেটা খুব ভালো করেই জানি, আর সেটা আমার মাথায় আছে। সেই জন্য আমি তোমাকে নিয়ে বাসা থেকে বের হব, কারণ ব্যাংকে গিয়ে আমার টাকাটা ওঠাতে হবে। আমার হাতে অত টাকা ক্যাশ নেই। তাছাড়া আমার পরিচিত এক বন্ধুর হসপিটাল আছে, সেইখানেই আমি কথা বলবো। তারপর তোমার বাবাকে সেখানে অপারেশন করাবো, কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। তাহলে তো ভালোই হবে। আপনার পরিচিত হসপিটাল হলে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ, একদমই তাই, আর সেই জন্যই আমি এইরকম সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, ফ্রেশ হয়ে আসো, আগে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেই, আর তারপরেই তোমাকে নিয়ে বাসা থেকে বের হব। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। বাই দ্য ওয়ে, ওয়াশরুমটা কোন দিকে? এটা নিয়ে তো এখন পড়তে হবে না মহা ঝামেলায়। মহা জ্বালায়, কারণ আমার রুমের সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুম আছে। বাইরে কোনো ওয়াশরুম যদি তোমার ব্যবহার করতে হয়, তাহলে মা বাবা এই বিষয়টা নিয়ে সন্দেহ করতে পারে। কিন্তু কিছুই করার নেই, এই 1 বছর আমাকে যেইভাবেই হোক একটু মানিয়ে নিতেই হবে। যাও, ওই যে ডান দিকে ওয়াশরুম। বলেই প্রিয়াঙ্কা হাতের ইশারায় আশিককে ওয়াশরুমটা দেখিয়ে দিল। আশিক ফ্রেশ হয়ে এসে প্রিয়াঙ্কাকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। এই প্রথমবার প্রিয়াঙ্কা, আশিক আর প্রিয়াঙ্কার আব্বু আম্মু 4 জন মিলে একসঙ্গে খাবার খেলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে প্রিয়াঙ্কা তার বাবার কাছে বলতে থাকে, বাবা, বিয়েটা তো হুট করেই করে নিলাম, তাই সেভাবে কোনো চিন্তা ভাবনা করা যায়নি। তাই আমি ভাবছি একটু পরে তোমাদের জামাইকে নিয়ে একটু বের হব কিছু কেনাকাটা করতে। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা আবার আমাকে বলতে হয় নাকি? তোর কত টাকা লাগবে সেটা বল, আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। না বাবা, এই মুহূর্তে কোনো টাকা লাগবে না, আর আমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে। যা আছে তা দিয়ে হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে নেক্সট টাইম অবশ্যই আমি তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা প্রয়োজন হয় আমাকে বলিস। আর হ্যাঁ, জামাই যা যা লাগে আর হ্যাঁ, জামাই যা যা লাগে সব কিনে দিবি। কোনো কিছু কিন্তু একদম বাকি রাখবি না। আমাদের পরিবারে একমাত্র জামাই বলে কথা, যেন কোনোভাবেই কোনো কিছু কমতি না পড়ে। হ্যাঁ বাবা, একদম। এই দিকে আমার একদম খেয়াল থাকবে। তাহলে আমি উঠলাম। এই বলে প্রিয়াঙ্কা আশিককে নিয়ে খাবার টেবিল থেকে উঠে গেল, আর তারপর দুজনেই চলে গেল বাইরে। প্রিয়াঙ্কা বাসার বাইরে এসে প্রথমেই আশিককে নিয়ে ব্যাংকে চলে গেল, আর ব্যাংক থেকে প্রিয়াঙ্কা 12 লাখ টাকা উঠালো। আর তারপরে আশিককে নিয়ে প্রিয়াঙ্কার বন্ধুর হসপিটালে চলে গেল। সেখানে সব কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক করে হসপিটালের সমস্ত বিল অ্যাডভান্স পেমেন্ট করে আশিককে প্রিয়াঙ্কা বলতে লাগলো, হসপিটালের সমস্ত বিল অ্যাডভান্স পেমেন্ট করা হয়ে গেছে। এবার তুমি শুধু তোমার বাবাকে এখানে এনে অ্যাডমিট করালেই সব কাজ খুব দ্রুতই করা হবে। আমি আমার বন্ধুর সঙ্গে সব কিছু খুলে বলেছি, ও বলেছে কোনো প্রবলেম হবে না। আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো সেটার ভাষা সত্যি আমার জানা নেই। আপনি সত্যি অনেক ভালো, আপনার জীবনের সত্যি ভালো কিছু হবে। ভালো আর বাসলাম কই। আর তুমি তুমি নিজেকে কি মনে করো? তুমি পৃথিবীর সবচাইতে উদার ব্যক্তি যে এইভাবে নির্দ্বিধায় কাউকে ভালোবেসে যাবে, তাই না? আমি তো স্বার্থের কাছেই নিজেকে বিক্রি করে দিলাম। আমি তো আর আপনাকে ভালোবেসে বিয়ে করিনি বা আপনার সন্তানের পরিচয় দিতে চাইনি। আমার টাকার প্রয়োজন ছিল, আর আপনার প্রয়োজন ছিল আপনার সন্তানের একটি পিতৃ পরিচয়। আপনি আমাকে টাকা দিয়েছেন, তার বিনিময়ে আমি 1 বছর আপনার স্বামী হিসেবে অভিনয় করব শুধু। হ্যাঁ, সেটা না হয় মানলাম, কিন্তু তুমি অভিনয় করে হলেও তো তুমি আমার সন্তানের পিতৃ পরিচয় দিতে চেয়েছো। কিন্তু আসলে যেই মানুষটা আমার সন্তানের বাবা, সে তো আমার সন্তানকে একবার স্বীকারও করতে চাইলো না। আসলে ম্যাডাম, সারা দুনিয়াটাই স্বার্থের লীলা খেলা। এখানে যদি আমার সান্ত্বনা থাকে তাহলে হয়তো আমিও এভাবে আপনাকে বিয়ে করতে রাজি হতাম না। এই বলে দুজন কথা বলতে বলতে হসপিটাল থেকে বের হলো। আর তারপরেই আশিক তার মাকে ফোন দিয়ে সবটা জানালো। এখানে সবটা বলতে আমি শুধু আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি,
হসপিটালের বিলের ব্যাপারটা, কিন্তু প্রিয়াঙ্কার ব্যাপারে কোনো কিছুই সে জানালো না, যেহেতু সে প্রিয়াঙ্কাকে 1 বছর পর ডিভোর্স দিয়ে দেবে। তার একদিন পরেই আশিকের বাবাকে ওই হসপিটালে এডমিট করানো হয় এবং অপারেশন সাকসেসফুল হয়। 15 দিন পর আশিকের বাবাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়। এরপর দেখতে দেখতে চলে যায় প্রায় 4 মাস। প্রিয়াঙ্কা ইতিমধ্যে 9 মাসের অন্তঃসত্ত্বা। অফিসের কাজ সামলানো তার জন্য একটু টাফ হয়ে গেছে। তাই প্রিয়াঙ্কার বাবা সেদিন খাবার টেবিলে বলতে লাগলো, দেখ মা, এই সময়টাতে প্রত্যেকটা মেয়েই নিজের একটু বিশ্রাম দেওয়ার প্রয়োজন, এক্সট্রা কেয়ার এর প্রয়োজন হয়। তাই আমি বলছি কি, আগামী 6-7 মাস দুই বাসায় থাকা, অফিসের দিকটা না হয় আমি সামলে নেব। বাবা তুমি পারবে না, তোমার এখন বয়স হয়েছে। আমার এখনো সেরকম কোনো বয়স হয়নি। তুমি চেয়েছিলে বলেই তোমাকে অফিসের দায়িত্ব আমি নিজের হাতে তোমাকে দিয়েছিলাম। কিন্তু আমি একজন পুরোদম্বর ব্যবসায়ী। অফিসের দিকটা আমি ঠিকঠাক সামলে নিতে পারবো। তোমাকে এই সব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি এই 6-7 মাস বাসায় থাকবে এবং সম্পূর্ণ রেস্টে থাকবে। তারপর প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে আর কোনো কথাই বলতে দিল না। আর এদিকে প্রিয়াঙ্কাও তার বাবার সঙ্গে তর্ক করার মতো মেয়ে নয়। তার বাবার কথা সে চুপচাপ মেনে নিল, কারণ হাজার হোক সে একজন মেয়ে, আর মেয়েদের এই সময়টাতে সত্যিই বিশ্রামের খুবই প্রয়োজন হয়। দেখতে দেখতে আরও 15 দিন সময় কেটে গেল। হঠাৎ করেই প্রিয়াঙ্কার ডেলিভারি পেইন উঠল। প্রিয়াঙ্কার শরীর ক্রমশ খারাপ হতে লাগলো। বিছানায় ছটফট ছটফট করতে শুরু করলো। সে নিজেকে কোনোভাবেই আর স্থির রাখতে পারছিল না। আশিক তার পাশে বসা ছিল, তার হাত দুটো ধরে কান্না করছিল। সেজন্য প্রিয়াঙ্কার যন্ত্রণা আর সহ্য করতে পারছিল না। তখনই সে প্রিয়াঙ্কার বাবাকে ফোন দিয়ে সবটা জানায়। প্রিয়াঙ্কার মা তখন জরুরি একটা কাজে বাড়ির বাইরে ছিল, তাই প্রিয়াঙ্কার বাবা আশিককে বলে, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিচ্ছি, তুমি প্রিয়াঙ্কাকে নিয়ে এখনই হসপিটালে যাও। এর মধ্যে আমি হসপিটালে পৌঁছে যাব। বলেই তিনি ফোনটা কেটে দিলেন। এদিকে আশিকও আর এক মুহূর্তও দেরি না করে প্রিয়াঙ্কাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। প্রিয়াঙ্কার বাবা যেহেতু আগে থেকে হসপিটালে কথা বলে রেখেছিল, তাই হসপিটালে এসে তাদেরকে আর কোনো ঝামেলাও পোহাতে হলো না। সোজা প্রিয়াঙ্কাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। প্রায় 1 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসলেন। আশিক দৌড়ে ডাক্তারের কাছে গেলেন আর ডাক্তারকে জিজ্ঞাসা করতে লাগলেন, ডাক্তার, আমার স্ত্রী সন্তান কেমন আছে? আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সম্পূর্ণ সুস্থ আছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কেবিনে শিফট করা হবে, তখন চাইলে দেখা করতে পারবেন। বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। আর এদিকে আশিক খুশিতে একদম কান্না করে দিচ্ছে। সে তো ভেবেছিল প্রিয়াঙ্কার কি না কি হয়ে যায়, কারণ সে প্রথমবার সামনে থেকে কাউকে মা হওয়ার জন্য এভাবে ব্যথায় ছটফট করতে দেখেছে। তার খুব ভয় হচ্ছিল তখন। তার ঠিক 20 মিনিট পরেই প্রিয়াঙ্কাকে কেবিনে শিফট করা হলো। প্রিয়াঙ্কার এখনও জ্ঞান ফিরেনি। তার পাশেই বাচ্চাটাকে শুয়ে রাখা হয়েছে। আশিক বাচ্চাটাকে একবার কোলে নিল। দেখতে মাশাআল্লাহ একদম প্রিয়াঙ্কার মতোই হয়েছে। কি মিষ্টি চেহারা, একদম মায়ায় পড়ে যাওয়ার মতো। এদিকে প্রিয়াঙ্কার মা বাবা দুজনেই ততক্ষণেই হসপিটালে চলে এসেছে। কেবিনে এসেই প্রিয়াঙ্কার বাবা আগে প্রিয়াঙ্কার কাছে গেল, কিন্তু প্রিয়াঙ্কার তখনও জ্ঞান ফিরে নাই। তাই তিনি প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর প্রিয়াঙ্কার মেয়েকে কোলে নিয়ে চুমু খেতে লাগলেন। বাহ, আমার নানু ভাইটা দেখতে একদম আমার মেয়ের মতোই হয়েছে। এই বলে প্রিয়াঙ্কার মা বাবা দুজনেই প্রিয়াঙ্কার মেয়েকে আদর করতে থাকে। কিছুক্ষণ পরেই প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসে। আশিক তখন প্রিয়াঙ্কার হাত দুটো ধরে বলতে থাকে, এখন কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার চোখ দুটো এমন ফুলে আছে কেন? তুমি কি কান্না করেছিলে নাকি? না মানে আসলে তোমার এমন অবস্থাটা কি আমার একটু ভয় ভয় লাগছিল, তাই আর কি। আরে পাগল, এটা সেরকম সিরিয়াস কোনো ব্যাপার না। প্রত্যেকটা মেয়ে মা হওয়ার সময় এইটুকু যন্ত্রণা সহ্য করে থাকে। এই জন্য তোমাকে এইভাবে কান্না করতে হবে নাকি? তখনই প্রিয়াঙ্কা আশিকের কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, এত মায়া লাগিয়ে কি লাভ আছে? এই তো আর কয়েকটা মাস, তারপর তো আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলেই যাবে। এত মায়া না লাগানোই ভালো। এত মায়া লাগালে পরে মায়ে পড়ে যাবে। তখন আমাকে ছেড়ে থাকতে, আমাকে ভুলে থাকতে তোমার খুবই কষ্ট হবে। প্রিয়াঙ্কা এই কথাটা বলা মাত্রই আশিকের 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। আশিক তখন প্রিয়াঙ্কার সামনে না থেকে সেখান থেকে চলে গেল।
প্রিয়াঙ্কাও তখন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারলো, কিন্তু তারপর সেই বিষয়টা নিয়ে আর কথা বাড়ালো না। আশিক চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা তার মা বাবার সঙ্গে কথা বলতে থাকে। এভাবে দেখতে দেখতে 7 দিন পর প্রিয়াঙ্কা হসপিটাল থেকে বাসায় চলে আসে। কিন্তু বাসায় আসার পর থেকে প্রিয়াঙ্কার মেয়েটা বড্ড বেশি বিরক্ত করতে শুরু করে। সারাদিন রাত শুধু কান্না করতো, ঘুমাতে চাইতো না। দিনের বেলায় না হয় ফ্যামিলির সবাই বাচ্চাকে দেখাশোনা করত, কিন্তু রাতের বেলায় প্রিয়াঙ্কা একদম নাজেহাল হয়ে যেত। এদিকে আশিক তখন বাচ্চাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতো আর প্রিয়াঙ্কাকে ঘুমাতে বলতো। যদিও প্রিয়াঙ্কার তখন ঘুম আসতো না, কারণ একটা বাচ্চা যখন কান্না করবে তখন তার মায়ের চোখে কোনোভাবেই ঘুম আসতে পারে না। কিন্তু তারপরেও এভাবে বাচ্চাটাকে লালন পালন করতে করতে প্রিয়াঙ্কা একদম হাঁপিয়ে যাচ্ছিল। তাই দিনের বেলা অন্য সবাই বাচ্চার দেখাশোনা করলে ওরা রাতের বেলা সারা রাত আশিক বাচ্চার দেখাশোনা করত আর প্রিয়াঙ্কাকে বিশ্রাম নেওয়ার কথা বলতো। এভাবেই যেতে থাকে দিনগুলো। বাচ্চার বয়স 3 মাস। আস্তে আস্তে বাচ্চা বিরক্ত করে একটু কমাতে থাকে। একদিন বিকেল বেলা প্রিয়াঙ্কার রুমের ব্যালকনিতে প্রিয়াঙ্কা আর আশিক দুজনেই বাবুকে নিয়ে বসে আছে। কাজের মেয়েটা তাদেরকে কফি বানিয়ে দিয়ে গেছে। তখনই প্রিয়াঙ্কা আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার জন্য তোমাকে অনেক বেশি ঝামেলা পোহাতে হচ্ছে, তাই না? কই না তো, আমি একদম ঠিক আছি। আমি কেন আপনার জন্য ঝামেলায় পড়তে যাব? তুমি মুখে না বললেও সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। সারা রাত আমার মেয়ের জন্য তুমি ঘুমাতে পারো না। মেয়েকে নিয়ে সারা রাত রুমের মধ্যে হাঁটাহাঁটি করতে হয়, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হয়, তাকে খাবার খাওয়াতে হয়। এর জন্য আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আজ যদি সে আমার নিজের সন্তান হতো তাহলে অবশ্যই আমি এগুলো করতাম। তাছাড়া আপনি নিজেই তো একটা কথা বলেছেন, অপরাধ করলে আপনি এবং আপনার বয়ফ্রেন্ড দুইজনে মিলে করেছেন। আপনার বাচ্চা কোনো অপরাধ করেনি, তাই তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে একজন নিষ্পাপ শিশু। তাকে আমি যদি ভালো না বাসি তাহলে সেটা আমার পাপ হবে। তুমি সত্যিই অনেক ভালো। তোমার জীবনে ভালো একজন মানুষ আসুক, যে তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আমি না হয় শুধু আমার প্রয়োজনেই ব্যবহার করে নিলাম, তোমায় ভালোবেসে ধরে রাখতে পারলাম না। যদি তোমার মতো একজন কাউকে জীবনে ভালোবাসতে পারতাম আর ভালোবেসে ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা পরিপূর্ণ হয়ে যেত। চিন্তা করবেন না ম্যাডাম, আমি দোয়া করি আমার চাইতেও ভালো একজন মানুষ আপনার জীবনে আসুক, যে সারা জীবন আপনার হয়ে থেকে যাবে এবং শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে। তোমার চাইতে ভালো নয়, তোমার জেরক্স কপি এনে দিলেও হয়তো তোমার মতো হবে না। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গটা বাদ দাও। বাড়িতে কথা বলেছিলে? আজ তোমার আব্বু আম্মু কেমন আছে? হ্যাঁ, এই তো সকালবেলা ফোন দিয়েছিলাম, ওরা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনি এখানে বসুন, মেয়ের ক্ষুধা লেগেছে, আমি ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসি। বলিয়ে আশিক সেখান থেকে চলে গেল। আর তারপর কিছুক্ষণ পর মেয়ের জন্য ফর্মুলা দুধ বানিয়ে নিয়ে এসে মেয়েকে নিজের কোলে নিয়ে খাওয়াতে লাগলো। একদম নিজের সন্তানের মতো আদর করে কোলে নিয়ে খাওয়াচ্ছে। প্রিয়াঙ্কা যত দেখে ততই অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে আশিকের এই ঋণ কোনোদিনই শোধ করার মতো নয়, কারণ পৃথিবীর সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও মানুষের ভালোবাসা কখনোই টাকা দিয়ে কেনা যায় না। আশিক তার মেয়েকে যে ভালোবাসাটা দিয়েছে এটা পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। তার দাম নির্ধারণ করা শুধুই বোকামি, তাছাড়া আর কিছুই নয়। তাছাড়া দেখতে দেখতে তাদের কন্ট্রাক্টের 1 বছর পূরণ হয়ে গেল, আর মাত্র 2 দিন বাকি আছে। সেদিন বিকেলবেলা আশিক আর প্রিয়াঙ্কা দুজনেই ছাদে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কার মেয়ে তার মা বাবার সঙ্গে খেলা করছে। প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, তোমার সময় তো শেষ হয়ে গেছে, নিজের সব কিছু গুছিয়ে নাও। হ্যাঁ ম্যাডাম, আমিও ভাবছিলাম আপনাকে এটা বলবো। সময় তো শেষ হয়ে গেছে, এবার আমার এখান থেকে বিদায় নেওয়া উচিত। এই বলে দুজন গল্প করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে ডাকতে থাকে, মেয়ের ক্ষুধা লেগেছে এই জন্য। তারপর দুজনেই নিচে চলে যায়। 2 দিন পর সকালবেলা আশিক নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে সবাই ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে বের হয়ে চলে গেল তার নিজ গন্তব্যে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলেন। যদিও প্রিয়াঙ্কার মেয়ে প্রতিদিনই এই সময় জেগে যায়, আর আশিক তখন তাকে কান্না থামায়, ফিডিং করায়, তাই তিনি বিষয়টা নিয়ে আর সেরকম মাথা ঘামালেন না। তিনি ভাবলেন আশিক ঘুম থেকে উঠে মেয়েকে ঠিক সামলে নেবে, কিন্তু কান্না ক্রমশ বেড়েই চলছিল। কান্না থামার কোনো নামগন্ধ নেই, তাই তিনি নিচের রুম থেকে বের হয়ে প্রিয়াঙ্কার রুমের কাছে আসেন। তখনই দেখেন রুমের দরজাটা খোলা, তাই তিনি রুমের ভিতরে প্রবেশ করেন আর দেখতে পান মেয়ে বিছানার একপাশে কান্না করছে, অন্য পাশে প্রিয়াঙ্কা ঘুমোচ্ছে। কিন্তু আশিক রুমের কোথাও নেই। ওয়াশরুমেরও দরজা খোলা, তার মানে ওয়াশরুমেও নেই। কিন্তু তিনি এসব কিছু চিন্তা না করে আগে মেয়েকে ফর্মুলা দুধ বানিয়ে নিয়ে ফিডিং করালেন।
তারপর প্রিয়াঙ্কাকে ঘুম থেকে ডেকে তুললেন আর বলতে লাগলেন, কি রে, তুই এদিকে ঘুমাচ্ছিস? জামাই বাবা কোথায়? মেয়েটা সেই কখন থেকে কান্না করছে। আমি আমার রুম থেকে কান্নার আওয়াজ শুনে এখানে ছুটে এলাম। প্রিয়াঙ্কা চোখ কসলাতে কসলাতে বিছানার উপর উঠে বসে। আর তখনই তার মনে পড়ে আজ 1 বছর কন্ট্রাক্টের দিন শেষ হয়ে গেছে। তাই হয়তো আশিক কাউকে কোনো কিছু না বলেই হুট করে চলে গেছে। তারপরে প্রিয়াঙ্কা কোনো কিছু না বোঝার ভান করে তার আম্মুকে বলতে থাকে, আছে হয়তো আশেপাশে কোথাও, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো দেখতে পাইনি ওকে। এই বলে প্রিয়াঙ্কা কিছু সময়ের জন্য কথাটাকে পাল্টে নেয়। কিন্তু সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। যখন আশিক আসছিল না বা তাকে কোথাও দেখা যাচ্ছিল না, তখনই প্রিয়াঙ্কার আম্মুর সন্দেহ বাড়তে থাকে। তিনি প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করতে থাকেন, দেখ, আমার মনে হয় জামাই বাবার কিছু হয়েছে। তুই যদি কিছু জেনে থাকিস তাহলে সেটা আমাদেরকে বল, আমরা চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা। না আম্মু, সেরকম কোনো কিছুই হয়নি, আমি একদম সত্যি কথাই বলছি। আমি কোনো কিছুই জানি না। রাতে আমার সঙ্গে ঘুমিয়েছিল, মাঝরাতে যখন ঘুম ভাঙলো তখনও দেখেছি মেয়েকে ফিডিং করাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। দেখতে দেখতে 2 দিন সময় পেরিয়ে গেল, কিন্তু আশিকের বাসায় ফিরে আসার কোনো নামগন্ধ নেই। এটা দেখে প্রিয়াঙ্কার মা বাবা দুজনেই চিন্তিত হয়ে পড়েন। আর প্রিয়াঙ্কার বাবা সিদ্ধান্ত নেন থানায় জিডি করবেন। কিন্তু প্রিয়াঙ্কা তাতে অসম্মতি জানায়। প্রিয়াঙ্কা বলে, দেখো, আমার মনে হয় না তার কোনো বিপদ হয়েছে বা হতে পারে। আমার মনে হয় সে নিজ ইচ্ছা এখান থেকে চলে গেছে। তাই আমি আর তাকে খুঁজে পেতে চাই না। যে আমার কাছে থাকতে চায় না তাকে আটকে রাখার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু মা, সে তোমার সন্তানের বাবা, তার খোঁজ রাখা আমাদের দায়িত্ব। তাই আমি বলছি একবার থানায় ডায়েরি করে আসি, যদি তার কোনো খোঁজ পাওয়া যায়। তাড়াতাড়ি প্রিয়াঙ্কা তার বাবাকে ধমক দিয়ে বলতে থাকে, তোমাদেরকে আমি কি বললাম সেটা তোমরা শুনতে পাওনি নাকি? বললাম তো তাকে খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই। তার যেখানে ইচ্ছা হয় সে সেখানেই যাক, তাতে আমার কিছুই যায় আসে না। তোর ভালো লাগলে যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে এই বাড়ির দরজা তার জন্য খোলা আছে। আর যদি সে কখনোই ফিরে না আসে তাহলে আমি 2 সেকেন্ডের জন্য তাকে খুঁজতে যাব না। আমার সন্তানের জন্য আমি যথেষ্ট, আর কারোর কোনো প্রয়োজন নেই। তখনই প্রিয়াঙ্কার মা বাবা প্রিয়াঙ্কার মুখের উপর আর কোনো কথা বলার সাহস পেলেন না। তারা খুব ভালো করেই জানেন প্রিয়াঙ্কা প্রচণ্ড রাগী। প্রিয়াঙ্কার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি তারা আশিকের খোঁজ খবর নিতে চান তাহলে প্রিয়াঙ্কা উল্টোপাল্টা কিছু করে বসতে পারে। তাই তারা এই ব্যাপারে আর কথা বাড়ালো না। দিনে দিনে তারা এই বিষয়টা ভুলেই গেল। এদিকে প্রিয়াঙ্কার মেয়েটা বড় হতে শুরু করলো। তার বয়স 5 বছরে পা দিল। তাকে এবছর একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয়েছে। মেয়েটা টুকটাক ইংরেজিও বলতে পারে, বাংলা ভাষায় বিশুদ্ধ কথা বলতে পারে। এমনিতে মেয়েটা একটু ছটফটে, সমাধান সবসময় চন্মনা হয়ে থাকে। তার কোলে বন্ধুদের সঙ্গে মা বাবা আসে, কিন্তু তার সঙ্গে শুধু মা আসে। এই বিষয়টা তাকে ভীষণ রকম ভাবায়। তাই সে একদিন তার আম্মুকে বলে, আম্মু, সবার ড্যাডি তাদের সঙ্গে স্কুলে আসে, আমার ড্যাডি কেন আসে না? আমার ড্যাডি কোথায়? তোমার ড্যাডি দেশের বাইরে থাকে, তুমি যখন অনেক বড় হবে তখন আমাদের কাছে আসবে। না আম্মু, আমি ড্যাডির সঙ্গে দেখা করতে চাই, তুমি আমাকে ড্যাডির কাছে নিয়ে চলো। আমি ড্যাডির কাছে যেতে চাই, আমি কোনো কথা শুনবো না, প্লিজ আমাকে নিয়ে চলো। আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, তোমার ড্যাডি এখানে থাকে না। তোমার ড্যাডি অনেক দূরে থাকে, আমরা চাইলেও ওখানে যেতে পারবো না। তাই প্লিজ তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। তুমি আর বায়না করলে আমি তোমার বায়না পূরণ করতে পারবো না। আম্মু, তোমাকে যখন আমি একবার বলেছি আমি ড্যাডির সঙ্গে দেখা করব, তুমি ততক্ষণ পর্যন্ত আমাকে ড্যাডির সঙ্গে দেখা না করাবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোনো কথাই শুনবো না, খাওয়া দাওয়াও করবো না, পড়াশুনো করবো না। আজ থেকে আমার সম্পূর্ণ বন্ধ সব। বলে স্কুল থেকে নিজে নিজেই বের হয়ে আসে। প্রিয়াঙ্কা তার পিছন পিছন এসে তাকে গাড়িতে উঠিয়ে নেয় আর তারপর বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে আসার পর থেকে তোহা কারোর সঙ্গে কথা বলছে না, খাবার খাচ্ছে না, রুমে চুপচাপ বসে আছে। প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার মা বাবা সবাই মিলে অনেক প্রচেষ্টা করলো, কিন্তু তোহাকে কোনো খাবার খাওয়াতে পারেনি। তখনই প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি রে প্রিয়াঙ্কা, তোহার কি হয়েছে? ও খাবার খাচ্ছে না কেন? এভাবে জেদ দেখাচ্ছে কেন? আম্মু, তোহা তার ড্যাডির সঙ্গে দেখা করতে চাইছে। এখন আমি তার ড্যাডিকে কোথা থেকে এনে দেব? আরে, এই তো পড়লাম মহা ঝামেলায়। মেয়েটা এমন বায়না করতে কোনো খাবার খাচ্ছে না, কারোর সঙ্গে কথা বলছে না, এখন কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না।
এভাবে চলতে থাকলে তো মেয়েটা একদম অসুস্থ হয়ে পড়বে। তখন কি করব? আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব আর এই মুহূর্তে কি করা উচিত সেটাও ভেবে পাচ্ছি না। তখনই তোহা তার আম্মুর কোলে উঠে বলতে লাগলো, আম্মু, ড্যাডি কোথায়? তুমি আমাকে ড্যাডির কাছে নিয়ে যাও। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। মামুনি, তুমি খাবারটা খেয়ে নাও, তারপর আমি দেখছি তোমার ড্যাডিকে ফোন দিব, আমাদের সঙ্গে দেখা করতে আসতে বলবো। আমি তোমার কথা বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ড্যাডির কাছে নিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত ড্যাডিকে আমায় না দেখাবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। আমি নানা ভাইয়ের কাছে যাচ্ছি। নানা ভাইকে বলবো, সে যদি আমাকে ড্যাডির কাছে নিয়ে না যায়, তাহলে আমি এই বাড়ি থেকেই চলে যাব, অনেক দূরে চলে যাব। তোহা মামুনি এভাবে জিদ করে না, তুমি আমার কথা শোনো। আমি যে তোমাকে বললাম আমি তোমাকে তোমার ড্যাডির কাছে নিয়ে যাব, কিন্তু তুমি আমার কথা শুনছো না কেন? খাবারটা খেয়ে নাও, তারপর তোমাকে নিয়ে যাব। কিন্তু তোহা তার আম্মুর কোনো কথাই শুনল না। দৌড়ে সেখান থেকে প্রিয়াঙ্কার বাবার রুমে চলে গেল। প্রিয়াঙ্কার বাবা তখন নিজের রুমে বসে বসে টিভি দেখছিলেন। তখনই তোহা দৌড়ে গিয়ে তার নানু ভাইয়ের কোলে উঠল আর বলতে লাগলো, নানা ভাই, আমার ড্যাডি কোথায়? আমি আমার ড্যাডির কাছে যাব। হঠাৎ তুমি এমন কথা বলছো কেন আম্মা? কোথায়? মামার কাছে যাও, মাম্মার সাথে সময় কাটাও। রিপিট। আমি তোমাকে যেটা প্রশ্ন করেছি, তুমি আমার সেই কথার উত্তর দাও। আমি অন্য কোনো কথা শুনতে চাই না। বলো, আমার ড্যাডি কোথায়? আমি ড্যাডির কাছে যেতে চাই। তোমার ড্যাডি আমাদের ছেড়ে অনেক দিন আগেই চলে গেছেন, যেটা তোমাকে কখনো বলা হয়নি। তোহা তখন আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা রুমে চলে আসলো আর কান্না করতে লাগলো। এভাবে দুদিন চলে গেল। তোহা খাবার খায় না, কারোর সঙ্গে কথা বলে না। ইতিমধ্যে তার শরীর খুব খারাপ হয়ে গেল। মেয়েটা প্রচণ্ড জেদি, একদম তার মায়ের মতো। যখন কোনো কিছু বলবে, তখন যতক্ষণ পর্যন্ত সেটা করতে না পারবে, তার আগেই রেহাই নেই। আচ্ছা, এক ফোঁটা পানি পর্যন্ত মুখে তুলছে না। কোনো পর্যন্ত তার ড্যাডি আসবে, ততক্ষণ পর্যন্ত সে কিছুই খাবে না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল, ডাক্তারও হাল ছেড়ে দিচ্ছিল। তাকে কোনোভাবেই কোনো কিছু খাওয়ানো যাচ্ছিল না। ডাক্তারকে শহরে নামকরা এক হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললেন প্রিয়াঙ্কা। আর এক মুহূর্তও দেরি না করে ওই হসপিটালে নিয়ে গেল। ডাক্তারের সিরিয়াল নেওয়া হয়েছে, সবাই ওয়েটিং রুমে বসে তোহাকে নিয়ে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর তোহার সিরিয়াল আসলো। প্রিয়াঙ্কা তোহাকে নিয়ে কেবিনের ভিতরে প্রবেশ করলো। এদিকে ডাক্তার তখন নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, পেশেন্ট নেম প্লিজ। কণ্ঠটা প্রিয়াঙ্কার বড্ড চেনা। প্রিয়াঙ্কা ডক্টরের দিকে ফিরে তাকালো। তার চোখ স্তব্ধ হয়ে গেল। এটা সে কাকে দেখছে? হুবহু আশিকের মতো দেখতে। আশিকই তো এটা। প্রিয়াঙ্কা কোনো কথা বলছে না, হাঁ করে আশিকের দিকে তাকিয়ে আছে। তখনই আশিক উপরের দিকে ফিরে তাকায় আর প্রিয়াঙ্কাকে দেখে উঠে দাঁড়িয়ে বলতে থাকে, ম্যাডাম আপনি এখানে কি হয়েছে? আই এম সো সরি, আমি এখানে এসে তোমাকে বিরক্ত করতে চাইনি, তবে আমার মেয়েটার জেদের কাছে তোমাকে হার মানতে হয়েছে। ম্যাডাম কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, আপনি প্লিজ খুলে বলুন। আর এটাই কি আমাদের মেয়ে, মানে স্যার আপনার মেয়ে তোহা? হ্যাঁ, এটাই আমার মেয়ে তোহা। ওকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছি গত কয়েকদিন আগে। হঠাৎ করেই আমার কাছে তার ড্যাডির ব্যাপারে জানতে চাইছে। আমি কোনো কিছু বলতে পারিনি বিধায় সে জিদ করে বসে আছে, খাবার খাচ্ছে না, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। তাই মেয়েটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। একটা হসপিটালে ভর্তি করিয়েছিলাম, কিন্তু সেখানে চিকিৎসা করারও হাল ছেড়ে দিয়েছে এবং তোমার কাছে নিয়ে আসতে বলেছে। বলতেই আশিক এক মুহূর্ত দেরি না করে তোহাকে প্রিয়াঙ্কার কোল থেকে নিজের কোলে নিল আর তারপর বলতে থাকলো, সরি আপনার মেয়ে তোহা। কি ব্যাপার মামুনি, কি হয়েছে? আমি এগুলো কি শুনছি? তুমি ঠিকমতো খাবার খাচ্ছ না কেন? এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে চলবে? আমার কথা শোনো, তুমি এক্ষুনি খাবার খাবে। যদি তুমি আমাকে আমার ড্যাডির কাছে নিয়ে না যাও, তবে আমি খাবার খাবো না। এই যে তোমার দিকে তাকিয়ে, এই যে আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার ড্যাডি। বলতেই তোহার মুখে এক চিলতে হাসি ফুটলো আর সে আশিককে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি সত্যি বলছো? তুমি আমার ড্যাডি? হ্যাঁ মামুনি, আমি একদম সত্যি কথাই বলছি, আমি তোমার ড্যাডি। চলো এক্ষুনি আমি তোমাকে নিয়ে বাইরের রেস্টুরেন্টে যাব, আর তারপর দুজনে মিলে একসঙ্গে বসে খাবার খাবো। হ্যাঁ, যদি তাই চলো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। আমার মাম্মা
আমাকে মিথ্যা বলে বলে কেন বলেছিল? আসলে মামনি, এখানে তো আমি তোমার দাদা ভাই আর দিদনের কাছে থাকি, তাই তোমার মাম্মা তোমাকে মিথ্যা কথা বলেছিল। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তুমি সত্যি আমার ড্যাডি তো? তুমি আমাকে আমাকে খাবার খাওয়ানোর জন্য মিথ্যা বলছো না তো? আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? তখনই আশিক দেয়ালে টাঙানো একটা ছবি, যেখানে আশিক, প্রিয়াঙ্কা আর তোহার ছোটবেলার একটা ছবি টাঙানো আছে, সেটা তোহাকে দেখিয়ে বলল। এদিকে তাকাও, দেয়ালে টাঙানো ছবিটা দেখতে পাচ্ছ? এটা কি তুমি চেনো? হ্যাঁ, এই ছবিটা আমি চিনি। এই ছবিটা একবার আমি মাম্মামের ফোনে দেখেছি। একটা মাম্মাম আর একটা তুমি আর বেবিটা আমি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমাদের কাছ থেকে চলে আসার পর এই ছবিটা আমার কাছে ছিল। যেহেতু তোমার অন্য কোনো স্মৃতি আমার কাছে ছিল না, তাই আমি প্রতিদিন তোমার এই ছবিটার থেকে তাকিয়ে থাকতাম আর মনে মনে ভাবতাম যেদিন তুমি বড় হবে সেদিন তুমি নিজেই আমার সঙ্গে দেখা করতে আসবে, আর আজকেই আমার সেই খুশির দিন চলে এসেছে। তাহলে এতদিন তুমি আমার কাছে যাওনি কেন? জানো তুমি তোমাকে আমি কতটা মিস করেছি। মামনি, বললাম তো আমি এখানে তোমার দাদা ভাই আর দিদনের কাছে ছিলাম। ওদের শরীরের অসুস্থ, তাই আমি ওখানে যেতে পারছিলাম না। আই এম সো সরি মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো এমন করবে না। আর আমি তোমাকে ফেলে কোথাও যাব না। আমি এখানেই তোমার সঙ্গে থাকবো, দাদা আর দিদির সঙ্গে থাকবো। তুমি আমাকে আমাদের বাড়িতে নিয়ে চলো। আমি আর নানা বাড়িতে থাকবো না। ওখানে থাকতে আমার একদম ভালো লাগে না। আম্মু সারাদিন অফিসে থাকে, সারাদিন বাইরের মানুষের সঙ্গে আমাকে সময় কাটাতে হয়। আমি তোমার কাছে থাকবো। আম্মু, তুমি ড্যাডিকে বলো। মামুনি, এরকম বললে হয় না। ওখানে তুমি শহরের একটা ভালো স্কুলে পড়াশোনা করো, আমরা এখানে থাকতে পারি না। তাছাড়া আমার অফিস আছে। আমি কোনো কথা শুনবো না, শুনতে চাই না। তুমি চলে গেলে চলে যেতে পারো, আমি ড্যাডির কাছেই থাকবো। আমি আমার দাদা দিদুরের কাছে থাকবো। আমি তোমার সঙ্গে যাব না। এই বলে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, আর তখনই আশিক তোহাকে বলতে লাগলো। আচ্ছা মামনি, ঠিক আছে, তুমি আমার কাছেই থেকে যেও। তোমার মাম্মাম না হয় চলে যাবে। এখন যাও, আগে দুজনে খাবার খাবো। বলে আশিক তোহাকে কোলে নিয়ে কেবিন থেকে বের হয়ে আসলো। যদিও তার অনেক পেশেন্ট বাকি ছিল, সে সবাইকে বলে দিল পরের দিন আসছে, আর সে তার মেয়েকে সময় দিবে। এই বলে সে হসপিটাল থেকে বের হয়ে গেল। তারপর মেয়েকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে তিনজন একসঙ্গে বসে খাবার খেলো, আর তারপরেই তোহাকে বলতে লাগলো। মামনি, এখন তো তুমি তোমার ড্যাডিকে পেয়ে গেছো, তাহলে তুমি মাম্মামের সঙ্গে চলে যাও। কথাটা বলতেই তোহা রেগে গেল, আর তখনই কান্না করতে করতে বলতে লাগলো। আমি তো তোমাকে একবারই বলে দিয়েছি, আমি আর কখনো ও বাড়িতে যাব না। ওটা আমাদের বাড়ি নয়। আমাকে আমার দাদা বাড়ি নিয়ে চলো। ওটা আমার বাড়ি। সবাই আমাকে বলে আমি নাকি আমার নানা বাড়িতে থাকি, আর কখনোই নানা বাড়িতে ফিরে যাব না। আর যদি তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দাও, তাহলে আমি রাস্তায় থাকবো, কিন্তু তারপরে ও বাড়ি যাব না। তখনই প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে বলতে থাকে। আশিক, আমাকে ক্ষমা করে দিয়ে নিজের জীবনে আর একবার ফিরে নেওয়া যায় না? ম্যাডাম, কোথায় আপনি? আর কোথায় আমি আপনার এখান থেকে চলে আসার পর পড়াশোনাটা শেষ করেছি। আপনি তো জানতেন আমি তখন স্টুডেন্ট ছিলাম, তারপর অনেক কষ্ট করে ডাক্তারের চাকরিটা নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমার অবস্থা একটু উন্নতি হয়েছে, কিন্তু তারপরেও যেখানে আমি আপনার চাকর ছিলাম সেখানে আমি আপনার বর হতে পারি কি করে? আশিক, তুমি হয়তো এটা ভুলে গেছো যে তুমি ওই বাড়ি থেকে চলে এসেছো ঠিকই, কিন্তু আমাদের অফিসিয়ালি ডিভোর্স এখনো হয়নি। আমরা অফিসিয়ালি এখনো হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, সেটা আপনি একদম ঠিক বলেছেন। আমি ওখান থেকে চলে আসার পর তোহা আর আপনার কথা কোনোভাবেই বলতে পারছিলাম না, যদিও অনেক চেষ্টা করেছিলাম। আমি ভেবেছিলাম আমি চলে আসার পর আপনি নিজেই হয়তো অফিসিয়ালি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবেন, কারণ আপনি তো এরকমটাই বলেছিলেন। কিন্তু এতদিন অপেক্ষা করার পরেও আমি কোনো ডিভোর্স লেটার পাইনি। ভেবেছিলাম হয়তো আপনি সব কিছু ভুলে গেছেন আর তোহাকে নিয়ে হয়তো দেশের বাইরে দূরে কোথাও চলে গেছেন। তখনই তোহা বলতে থাকে। কি হলো ড্যাডি? তুমি আমাকে দাদু বাড়িতে নিয়ে যাও। আমি এখানে আর থাকবো না। তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে। আমার আমার ভালো লাগছে না। আমি দাদুর কাছে যাব। তখনই প্রিয়াঙ্কা আবারও আশিককে বলতে থাকে। আমার কথা চিন্তা
করো না, মেয়েটার কথা অন্তত চিন্তা করে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাসায় নিয়ে যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাই নয় আপনার মেয়ের কথা চিন্তা করে আপনাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তুমি এখনো আমাকে আপনি করে বলছো? সরি মাই ডিয়ার বউ, চলো তুমি, আমি আর আমাদের মেয়ে তিনজনে মিলে নতুন একটা সংসার করব, আমাদের সুন্দর একটা পরিবার হবে, তাই না? হ্যাঁ, যেরকমটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে আমারও ছিল, কিন্তু একটা কালবৈশাখী ঝড় এসে আমার সেই স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করে। তুমি এখনো সেই ভয়ঙ্কর অতীতের কথা মনে করে মন খারাপ করো? আরে না, কি যে বলো তুমি, আমি তো সেই সব কিছু কবেই ভুলে গেছি। এখন শুধু তুমি বলছো বলেই মনে পড়ে গেল। তবে একটা কথা বলি, এখন কিন্তু আমি আমার অধিকার চাইবো। মানে? এখন তো তোমার সঙ্গে আমার কন্ট্রাক্ট ম্যারেজ তখন তো তোমার সঙ্গে আমার কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল। তুমিও আমাকে নিজের স্ত্রীর রূপে চাওনি, আমিও তোমাকে নিজের স্বামীর রূপে চাইনি। এখন কিন্তু অবশ্যই আমি আমার অধিকার আদায় করে নেব। তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না। বলে আশিকের বুকে মাথা লুকালো প্রিয়াঙ্কা। আশিকও তাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খেলো। আর তখনই পাশ থেকে তোহা বলতে লাগলো, কি মজা কি মজা, দাদি মাম্মামকে চুমু খেয়েছে। এটা শুনেই প্রিয়াঙ্কা পড়ে গেল মহালজ্জায়। এদিকে আশিক তখন তোহাকেও কোলে নিয়ে তাকেও চুমু খেলো। আর তিনজনে হাসি আনন্দে মেতে উঠল। তারপরে আশিক প্রিয়াঙ্কাকে তার বাড়িতে নিয়ে গেল। আর সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আশা করি গল্পটার মধ্য দিয়ে আপনাদেরকে একটু হলেও ভালো লাগা উপহার দিতে পেরেছি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সমাপ্ত।